হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে। তো দেখো, ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে আগেও খেলনা নিয়ে বসেছে, পড়াশুনোর নাম নেই। আর আমি যতক্ষণ না ওকে নিয়ে বসবো ততক্ষণ ও বসবে না, তার জন্য ও সকালবেলা ঘুম থেকে উঠে খেলা করছে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে উপরে চলে এসেছি, নিচের ঘরটা আর বারান্দাটা ঝাড় দিয়ে, উঠোন আর বাইরে বারান্দা সব পড়ে আছে, দিয়ে উপরে চলে এসেছি। কারণ আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। আর 7টার সময় উঠে আমি এসবগুলো করছি। তো উপরে আসবো ভাবলাম যখন, তো ভাবলাম তাহলে উপরটা একবারে সেরে আসি। আর ছেলেকে আজকে স্কুল পাঠাইনি, কারণ শনিবারের স্কুল, শনিবার দিন 1 ঘন্টা ক্লাস হয়। আর ওর শরীরটাও ভালো লাগছে না, তার জন্য বললাম থাক, আর যেতে হবে না। তো আমি উঠেছি, আমার সাথে সাথে ওও উঠে চলে এসছে। দিয়ে এখন আমি কাজ করছি আর ও ঘুরঘুর করছে। তো বলছে, মা তুমি আগে সব সেরে নাও, তারপর আমি পড়তে বসবো। তো আমি সব সেরে যদি এখন ওকে পড়াই তো বেলা 11টা বাজবে। আর তখন অত বেলাতে আর পড়াশোনার মন থাকে না, তার জন্যই ভেবেছি যে এইটা করে নিচেরটা পরিষ্কার করে ওকে আগে পড়াবো, তারপর আমি স্নান করব। তো এই কারণেই বললাম যে দায়িত্ব ছেড়ে দিলে নিজেরই ক্ষতি হয়, কারো কোনো ক্ষতি হবে না। আমি দায়িত্ব করে ভোর 5টায় উঠে পড়ি যে আমার ছেলেকে পড়াতে হবে, বা তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে তারপরে স্নান সেরে ছেলেকে পড়াবো। তো ছেলের জন্য খাবার তৈরি করব, এইসবগুলো করব। তো সেই দায়িত্বটা ভাবলাম যে থাক, আজকে ভালো লাগছে না, পেরে উঠছি না, একটু দেরিতেই উঠবো। তো দেরিতে উঠেছি, তো তার কারণে আজকে এতটা দেরি হয়ে গেছে। আর ঘুম থেকে দেরি হয়ে উঠলে কখন কি করব সেটা ভাবা যায় না। তো তাড়াহুড়ো সব করছি। আর ছেলে এদিকে দেখো ক্লে দিয়ে এটা ওটা বানাচ্ছে আর আমাকে দেখাচ্ছে, আর ওকে দেখতে হবে। আর না হলে কোনো উপায় নেই, কারণটা ওরও খেলার সাথী নেই। আমি যদি একটু সঙ্গ না দিই তো আরও বিরক্ত হয় বা মন খারাপ করে, ঘ্যান ঘ্যান করে। তার কারণে ওকে একটু সঙ্গ দিতে হয়। আর আমি এই কাজগুলো করছি আর ও আমার সঙ্গে সঙ্গে এটা ওটা করছে। তো সেই জন্য ভাবলাম যে দায়িত্ব যদি আমি নিজের সংসারে নিজের দায়িত্ব না নিই, ছেড়ে দিই, তো ক্ষতিটা নিজেরই হয়। কেন যে আজকে ছেলেকে খাওয়াবো, তার কারণে ছেলের খাবার করব, দেরি হবে, তাকে পড়াবো। আর আমি যদি সকালবেলায় উঠে পড়তাম তাহলে আমার একদম ছক ধরে টাইম টু টাইম হয়ে যেত। আর সকালবেলা বলতে আমি তো প্রতিদিন ভোর 5টা 5:30টার দিকে উঠে পড়ি, তারপরে কাজটা অনেকটাই হয়ে যায়, তো এতটা হুটোপাটিও হয় না। তো সে কারণে কোনটা করবো আর কোনটা ছাড়বো এটা ভেবে পাচ্ছি না। আর সকালবেলা ঘুম থেকে উঠলেই একদম একটার পর একটা ছক ধরে কাজ করি, বেশ দিব্যইজি হয়ে যায়। আর এখন টাইম চলে যাচ্ছে আর মনে হচ্ছে কোনটা করব আর না করব। তবুও আমি উঠে আগে উপরের ঘর দোর ছাদ সব পরিষ্কার করেছি, তারপরে নিচে গেছি। তো ভাবলাম উপরে এই জায়গাটা আমার শ্যাম্পু এটা সেটা থাকে, তো এই জায়গাটা নোংরা হয়ে গেছে, তো ওইটাই পরিষ্কার করে আবার সেগুলো গুছিয়ে দিলাম। আর আলমারিটাকেও মুছে নিচ্ছি। আর আজকে একটু একটু করে সব আলমারির মাথাগুলোও ঝেড়ে নিচ্ছি। মাথাগুলোতে এত নোংরা হয়েছে, যদিও বা একটা করে কাপড় দেওয়া আছে, তো সেগুলোই সব ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে ঝাড় দিয়ে দিচ্ছি। আর ছেলেকে সকালবেলা কিছুই খাওয়াইনি, যেহেতু ও আমার সাথে চলে এসছে ঘুম থেকে উঠেই, তার কারণে ওকে কিছু খাওয়া হয়নি। তো এই সবগুলো করে তারপর নিচে যাব। নিচে গিয়ে আগে ছেলেকে কমপ্লেন আর একটু বিস্কুট দেবো, পরে মুড়ি খাবে। আমি ওপরে সব কাজগুলো সেরে নিই, তারপরে নিচে যাই আর সব কাজটা সারবো, তারপরে ওকে মুড়ি খেতে দেবো। তো সকালবেলা আপাতত এখন কমপ্লেন আর একটু বিস্কুট দেবো। আর দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠে এসে কালকে জামা কাপড় ছিল যেগুলো শুকনো, সেগুলো রোদে দিয়েছি। আর এতই প্রতিদিন বৃষ্টি যে জামা কাপড় শুকোতে চায় না, তো আজকে একটু বেশ ভালো রোদ হয়েছিল, তো জামা কাপড় কালকের যেগুলো সেগুলো শুকিয়ে গেছে, আবার আজকে নতুন করে দিয়েছিলাম সেগুলোও শুকিয়ে গেছে। আর দেখো বারান্দায় গড়াগড়ি খাচ্ছে, একটা উল্টো রথের মেলাতে গেছিলাম, তো সেখানে একটা লাট্টু নিয়েছে, সেখান থেকে সেই লাট্টুটা এখন
নিয়ে নিয়ে খেলা করছে, আর বড় এদিকে রেডি হচ্ছে, ওর দোকান মিলিয়ে যাচ্ছে। তো আমি এদিকটা পরিষ্কার করে নিই। এখন ঘড়িতে 7:30 বাজে, আর ঘড়িতে 7:30 বাজছে, আর আমি দেখছি যে তাড়াতাড়ি যতটা পারা যায় করা যায়, ছেলেকেও তাহলে তাই টাইম টু টাইম একটু খাওয়াতে পারবো। তো আজকে একটু দেরি হয়ে গেছে, ছেলেকেও খাওয়াতে দেরি হয়ে গেছে, নিজে খেতে দেরি হয়ে গেছে, সবই দেরি হয়ে গেছে। তো ছাদটাও ঝাড় দিয়ে নিচ্ছি, আর ছাদটাও না ঝাড় দিলে ভালো লাগে না, কিচকিচ করে। আর প্রতিদিন জল ঝড় বৃষ্টি হয় তো পাতা টাতা পড়ে থাকে, নোংরা হয়। এবার ছাদে আসতেও ভালো লাগে না, পায়ে কিচকিচ করে লাগে, তো তার কারণে ঝাড় দিয়ে নিই প্রতিদিন। তো ছাদটাও ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এখন ঘর বারান্দাটা তো ঝাড় দিয়ে গেছিলাম, তো এখন মুছে নেবো। দিয়ে ঠাকুর ঘরটা শাশুড়ি মা পরিষ্কার করে দেবেন, বলতে মুছে দেবে। তো এখন আমি আগে সেটাও আমি করতাম প্রতিদিন, কিন্তু ইদানিং দেখছি সে করছে, তো ভাবলাম সে করছে যখন থাক, তো সে কারণে আমি ওটা ছেড়ে দিয়েছি। এখন শাশুড়ি মাই ঠাকুর ঘর আর মন্দির পরিষ্কার করে আসে। আর আমি আজকে স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমার, কারণ 11টা বেজে গেছিলো স্নান করতে। আমার যেখানে 8:30 9টার মধ্যে স্নান হয়ে যায়, সেখানে আমার আজকে 11টা বেজেছে। তো যাই হোক, কিছু করার নেই। একার দিন অবশ্য দায়িত্ব ছেড়ে দেওয়াও ভালো, তাতে করে বোঝা যায় যে দায়িত্ব ছেড়ে দিলে কে কোন দায়িত্বটা পালন করে বা কতটা করে, কিন্তু তখনই বোঝা যায় যে সে কে কেমনভাবে দায়িত্বটা নেবে। তো যাই হোক, আমি সব দায়িত্ব ছেড়ে দিলে আমার দায়িত্ব কেউ নেবে না, কারণ ছেলেটা আমার, বাচ্চাটাও আমার, স্বামীটাও আমার। তো তার কারণে তাদের টাইম টু টাইম খাবার দেওয়া বা তাদের দেখাশোনা করা আমি যদি ছেড়ে দিই, তো সব থেকে তাদেরই বেশি কষ্ট হয় বা হবে। সে কারণেই আমি আমার নিজের যতই কষ্ট হোক না কেন, আমি একদম ভোরবেলা উঠে আমি সব দায়িত্ব পালন করার চেষ্টা করি। তো একার দিন ওই রকম ছেড়ে দিতে ইচ্ছে করে, সেটা একান্তই নিজের জন্য, কারোর জন্য নয়। কারণ নিজের শরীর যখন পেরে ওঠে না, তখন মনে হয় একার দিন ছেড়ে দিই। তো ছেড়ে দিয়েও যখন দেখি যে না, কাউকে ভরসা নেই বা হচ্ছে না, বা আমার ছেলের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, তখন সেটা তখন মনে হয় যে না ছাড়াই ভালো। তো তার কারণেই বললাম, দায়িত্ব ছেড়ে দিলে নিজেরই ক্ষতি হয়, কারো হয় না। তো ওপরটা আমি পরিষ্কার করে চলে এলাম, আর দেখলেই তো কমপ্ল্যানটা আমি কেটে কৌটোতে ঢুকাতে যাচ্ছিলাম, তো ছেলে এখানে এসে কমপ্ল্যানের প্যাকেটটা কেটে দিল, দিয়ে ও কৌটোতে ঢোকাবে। তো ঢুকিয়ে দিল, দিয়ে এখন আমি একটু জল গরম করে ওকে কমপ্ল্যান দিই আর বিস্কুট দিই, আর আমি দিয়ে একটু উষ্ণ গরম জল খাবো। আর ভয় সবার দিচ্ছি, গলাটা একটু খুব গলাটার অবস্থা ভালো নয়, ঠান্ডা লেগেছে, আবার গলায় ব্যথা প্রচণ্ড। তো সে কারণেই আমার কথা বলতেও ভালো লাগছে না, তবুও আমি কষ্ট করে ভয়েস ওভারটা দিচ্ছি। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। তো চলে এলাম, নিচের বিছানাটাকে গুছিয়ে দিয়েছি, দিয়ে তারপর ছেলেকে আগে পড়াতে বসেছি। ভাবলাম ওকে আগে একটুখানি পড়িয়ে নিই, কারণ সামনে আবার পরীক্ষা আছে, তো সে কারণে ওকে একটু পড়ানোর চাপটাও আছে। তো এটা অভ্যাস হয়ে গেছে, ওকে পড়াতে না পারলে যেন মনটা ভালো লাগে না। তার কারণে হাজার কাজ করি না কেন, ওকে একটু হলেও পড়ানোর চেষ্টা করি। আর বাড়িতে আমি এতটাই ব্যস্ত যে টাইম পাই না, কাজের ফাঁকে ফাঁকে আমি ওকে পড়াই। তো এইভাবে ওকে পড়াতে বসিয়েছি, দিয়ে তারপরে ওকে লিখতে দিয়ে আমি আবার কাজ করতে শুরু করেছি, আর ওদিকেও পড়েছে। তো আমি এদিকে বললাম না, সব আলমারির মাথাগুলো আজকে একটু পরিষ্কার করছি, তো সেরকমই নিচের আলমারির মাথাগুলোকেও একটুখানি ছেড়ে মুছে নেবো। আর এদিকে ছেলেকে লিখতে দেবো, ও ততক্ষণ লিখুক আর পড়ুক। কারণটা হচ্ছে ও এখানেই পড়বে, আর আমি ঘরের মধ্যেই সব কিছু করবো, তার পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো সে কারণেই বললাম যে তুমি লেখো আর আমি এদিকে পরিষ্কার করি। তো ওকে লিখতে দিচ্ছি, আর ও প্রচণ্ড পড়তে বসে এটা ওটা বকতে থাকছে। আর এটাও স্বভাব, পড়তে বসলেই অনেক কিছু বকা বা অনেক কিছু বলা এসবগুলো। আর আমি ওকে চিৎকার করে করে আবার পড়ার দিকে মন দিতে বলি, তো তখনই ও পড়ার দিকে মন দেয়। তা আমি একবার ওকে রিডিং পড়িয়ে দিচ্ছি, তারপরে সেটা লিখতে দেবো, ও লিখবে বসে বসে।
আর সত্যি বলছি, এতটা কাজ আর প্রতিদিন এরকমভাবে কাজ করতে করতে এতটাই ক্লান্ত লাগে যে এক আধ দিন মনে হয় আমি ছেড়ে দিই। তো যতবারই আমি ছেড়ে দিয়েছি আলটিমেট নিজেরই ক্ষতি হয়েছে বা নিজেরই কষ্ট হয়েছে বেশি। কারণ নিজের কষ্ট মানে নিজের থেকে তার ছেলে আর পরের কষ্টটাই বেশি মনে হয়। কারণ তাদের খেতে অসুবিধে হয়, আমি রান্না না করলে তাদের অসুবিধে বেশি হয়। সে কারণেই কষ্টটা আমার নিজেরই হয়। আর এই সব কষ্টগুলো ভাবি আর তখন মায়ের কথা মনে পড়ে যে মাও হাজারটা কষ্ট সহ্য করে, শারীরিক যন্ত্রণা কষ্ট সহ্য করে আমাদের জন্য করে গেছে। এই কারণেই একমাত্র দায়িত্ব, ভালোবাসা এসবগুলোর জন্যই। তো এখন হাড়ে হাড়ে টের পাই যে মা কিসের জোরে উঠে দাঁড়ায় বা কাজ করে। কারণটা আমি প্রায় মাকে জিজ্ঞাসা করেছি যে মা তুমি কি করে এত কাজ করো, মা তুমি এই শরীর নিয়ে কিভাবে পারো। কিন্তু আজকে আমি বুঝতে পারছি মা কিভাবে পারে বা কিভাবে করে বা কিসের জোরে করে বা কেন করে। মা শুধু নয়, এটা বাবার যতই শরীর খারাপ থাকুক বাবাও এখনও চেষ্টা করে যায় আমাদের পাশে থাকার। তো সেরকমই কথা মনে পড়ে যে একমাত্র বাবা মারাই পারে যে একটা ছেলে মেয়েকে। আর সেটা এখন মা হয়ে আমি বুঝতে পেরেছি যে হাজার কষ্ট হোক না কেন তার অন্ততপক্ষে ছেলের জন্য আমাকে উঠে দাঁড়াতে হবে। তো এখন আমি মায়ের পরিস্থিতিটা বুঝি যে কেন মা উঠে দাঁড়িয়েছে বা এত শরীর খারাপেও করেছে। তো এখনও করে যাচ্ছে, আমরা গেলে এখনও এত শরীর খারাপেও মা করে, আমাকে করতে দেয় না। তো এখন বুঝতে পারি কেন করে। তো যাই হোক, বলতে বলতে অনেক কিছুই বলে ফেলছি। আর এই দেখো, এসে আবার এই জানলাটা প্রচণ্ড নোংরা হয়, একে টিকটিকি পটি করে, তারপরে মাকড়সার ঝোল, এত নোংরা হয় প্রতিদিন পরিষ্কার করেও। তো আজকে আবার ভালো করে ন্যাতা দিয়ে জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই জায়গাটা মুছে নিচ্ছি। তারপর এই আলমারির মাথাটাও একটু ঝেড়ে মুছে নেবো। কারণটা এই বর্ষার দিন বেশি যেন মাকড়সা, টিকটিকি এইসবের উপদ্রব বেড়ে যায়, আরশোলা। তো এত পরিষ্কার করার পরও আমার এই ঘরের এই অবস্থা হয়। কারণটা একেই পুরনো বাড়ি, এদিক ওদিক ফাটা ফুটো, তার কারণে এইসব পরিস্থিতি হয়। তো দেখো, আমি সব কাজকর্ম সেরে স্নান সেরে চলে এলাম আর তোমাদের সামনে মুখ খোলাটা দেখিয়ে দিলাম। এখন 1:30 বাজে আর কাপড়গুলো আমার অর্ধেকটা শুকিয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।